এক ধনী বণিক এক গরিব যুবককে একটি অকেজো ঘোড়া কেবলমাত্র তাকে নিয়ে উপহাস করার জন্য দিয়ে দিল, কিন্তু সে এই সিদ্ধান্তের জন্য তার সারা জীবন অনুতপ্ত থাকল। বণিক ফরিদের প্রাসাদ তার অগণিত আলোয় রাতের অন্ধকারকে বিদীর্ণ করছিল, এবং ভেতরে চলা অনুষ্ঠানের শব্দ শহরের দূর দূরান্তের অলিগলি পর্যন্ত শোনা যাচ্ছিল। প্রাসাদটি অত্যন্ত চমৎকার ও বিশাল ছিল। সেটির দেওয়ালগুলো ছিল সুউচ্চ এবং মার্বেল পাথর দ্বারা সুসজ্জিত, আর সেটির লোহার দরজা এতটাই প্রশস্ত ছিল যে গাড়ি এবং ঘোড়া অনায়াসেই ভেতরে আসা যাওয়া করতে পারত। এই রাতে ফরিদ তার প্রাসাদের দরজা শহরের বড় বড় বণিক এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্য খুলে দিল, কেবলমাত্র এই জন্য যে সে তাদের নিজের ধন সম্পদের মহিমা দেখাতে পারে। প্রাসাদের কেন্দ্রীয় প্রাঙ্গণে শহরের ধনাঢ্য ব্যক্তি এবং বণিকরা সমবেত হয়েছিল। ফরিদ এক জাঁকজমকপূর্ণ ভোজের আয়োজন করেছিল, যার একমাত্র উদ্দেশ্য ছিল নিজের অগাধ সম্পদের প্রদর্শনী। লম্বা মেজগুলো সুস্বাদু খাবারে পরিপূর্ণ ছিল, রোস্ট করা দুম্বা, বিরল ফল এবং রূপোর পাত্র যা জ্বলন্ত মশালগুলোর আলোকে প্রতিফলিত করছিল। ফরিদ মজলিসের প্রধান আসনে বসেছিল। সে সোনালি সুতোর কাজ করা দামেশকি রেশমের আলখাল্লা পরেছিল এবং তার আঙুলে ইয়াকুতের একটি আংটি ছিল যা পাখির ডিমের সমান ছিল। যখনই সে তার খাদেমদের ইশারা করত বা মেহমানদের সাথে কথা বলত, সে আংটিটি দোলাত, যাতে চোখ আগে সেটির চকমক দেখে এবং কান পরে তার কথা শোনে। লোকেদের আলাপচরিতা শুধু ব্যবসায় সীমাবদ্ধ থাকল না, বরং ফরিদ তার অহংকার ভরা জ্ঞানের সাথে কথাকে ঘোড়ার দিকে ঘুরিয়ে দিল। তার কাছে ঘোড়া কেবলমাত্র সাওয়ারির মাধ্যম ছিল না, বরং সেগুলো ছিল মুকুটের মতো যা দিয়ে সে তার আস্তাবল সাজাত। ফরিদ সুগন্ধিযুক্ত দাড়িতে হাত বোলাতে বোলাতে উচ্চস্বরে বলল, হে মহোদয়গণ, ঘোড়া শুধু সাওয়ারির জন্য হয় না, ঘোড়া তার মালিকের আয়না হয়। এই বলে সে তালি বাজালো, তো সজ্জিত আস্তাবলের দরজাগুলো খুলে গেল এবং ঘোড়ার রক্ষকরা খাঁটি আরবি বংশের বেশ কিছু ঘোড়া বাইরে নিয়ে আসল। দৃশ্যের জাঁকজমক দেখে জনতা বিস্ময়ে শ্বাস বন্ধ করে ফেলল। ঘোড়াগুলোর পিঠ আয়নার মতো চমকাচ্ছিল, মজবুত পেশি এবং বাঁকানো ঘাড়গুলো এমন লাগছিল যেন তারা অহংকারের ঝর্ণা থেকে জল পান করেছে। যখন সব লোক প্রশংসা এবং তালি বাজাতে মশগুল ছিল, ঠিক সেই সময় প্রাসাদের বাইরের দরজায় একটি ছায়া দাঁড়িয়েছিল, অন্ধকারে যেখানে মশালগুলোর আলো পৌঁছাচ্ছিল না। সে ছিল রিয়ান, ৩০ বছরের কাছাকাছি এক যুবক, কিন্তু যে তাকে দেখত সে তাকে বৃদ্ধ মনে করত, কারণ সে জীবনের কঠোরতা খুব অল্প বয়সেই দেখে ফেলেছিল। তার পোশাক ছিল জরাজীর্ণ, যা তার দুর্বল শরীরকেও ঠিকঠাক ঢাকতে পারছিল না, এবং তার চুল ধুলোয় ধূসরিত ছিল, যেন এক্ষুনি মাটির ভেতর থেকে বেরিয়ে এসেছে। রিয়ান কোনো সাধারণ ভিখারি ছিল না যে রুটি চেয়ে বেড়াবে, বরং সে এই ঘোড়াগুলোকে একজন বিশেষজ্ঞ এবং প্রেমিকের নজরে দেখছিল, কোনো ক্ষুধার্ত বঞ্চিত মানুষের মতো নয়। তার চোখে পুরনো স্মৃতির চমক ছিল, যখন অতীতে তার কাছেও এরকমই সুন্দর ঘোড়া থাকত, যতক্ষণ না সময়ের নিষ্ঠুরতায় তার সহযোগীরা তার মাল ছিনিয়ে নিল এবং সে গৃহহীন এবং নিঃস্ব হয়ে গেল। এক রক্ষীর নজর রিয়ানের ওপর পড়ল, যে চুপচাপ দাঁড়িয়েছিল। সে কঠোর স্বরে ধমক দিয়ে বলল, দূরে হটো, তুমি কি দেখতে পাচ্ছ না যে এই জায়গা মর্যাদাবান লোকদের জন্য? এখান থেকে চলে যাও এবং পুনরায় আসবে না। কিন্তু প্রহরীর উচ্চ কণ্ঠ ফরিদের মনোযোগ নিজের দিকে টেনে নিল। সে আসলে এমন কিছুর সন্ধানে ছিল যা অনবরত হতে থাকা প্রশংসার একঘেয়েমিকে ভেঙে দেয় এবং নিজের মেহমানদের বিনোদন তার স্বভাবসুলভ নিষ্ঠুর উপায়ে করতে পারে। ফরিদ রক্ষীদের ইশারা করল থেমে যেতে। তারপর উচ্চস্বরে, যা মজলিসে উপস্থিত প্রতিটি ব্যক্তি শুনল, বলল, ছেড়ে দাও ওকে, আমাদের মেহমানকে ভেতরে আসতে দাও, মনে হয় ও ঘোড়ার বড় শৌখিন। রেয়ান ইতস্তত পদক্ষেপে সামনে বাড়ল। যখন সে প্রাঙ্গণের একেবারে মাঝখানে পৌঁছল, তখন ফরিদ এক শীতল প্রাণহীন অট্টহাসি দিল এবং বিদ্রূপের সুরে বলল, স্বাগতম হে বড় ব্যবসায়ী, আমি তোমার চোখে একজন সাওয়ারির ঝলক দেখতে পাচ্ছি, তো তুমি কি আমাদের কেনাকাটায় হারিয়ে দিতে এসেছ, নাকি আমাদের ঘোড়সওয়ারির আদব শেখাতে?
মেহমানরা মেজবানের তোষামদে জোরে অট্টহাসি দিল, কিন্তু রেয়ান চুপ থাকল। সে ফরিদকে শান্ত ও স্থির নজরে দেখতে থাকল, যাতে ধনী বণিকের রাগ আরও বেড়ে গেল। ফরিদ কোনো ভেঙে পড়া সুর বা বিনয়ের আশা করছিল, কিন্তু এই মর্যাদাপূর্ণ নীরবতা তার অহংকারে বিঁধল। ফরিদ ঘোড়ার প্রধান তদারককারীর কানে এক কুটিল আদেশ ফিসফিস করে বলল। সাইস কয়েক মুহূর্তের জন্য অদৃশ্য হল। তারপর অনেক কষ্টে এক করুণ প্রাণীকে টেনে হিচড়ে ফেরত নিয়ে আসল। সেটি একটি ঘোড়া ছিল নাকি সম্ভবত ঘোড়ার অবশিষ্ট, একটি কঙ্কাল যার উপর চর্মরোগগ্রস্ত চামড়া ঝুলছিল, জায়গায় জায়গায় লোম ঝরে গিয়েছিল। সেটির একটি পা বাঁকা ছিল, যা তাকে যন্ত্রণাদায়কভাবে খড়িয়ে চলতে বাধ্য করছিল, এবং সেটির মাথা মাটির দিকে ঝুঁকেছিল, যেন সে দুনিয়ার সমস্ত দুঃখ নিজের ভেতরে গুটিয়ে রেখেছে। এটি সেই ঘোড়া ছিল যাকে ফরিদ আগে আল আবতার বলত, এবং যা তার আস্তাবলের লজ্জার প্রতীক হয়ে উঠেছিল। ফরিদ কখনো তাকে জবাই করার, কখনো মরুভূমিতে ঠেলে দেওয়ার ইচ্ছা করেছিল, কারণ সে রাজকীয় আস্তাবলের সৌন্দর্য নষ্ট করত। ফরিদ দাঁড়াল, দুর্বল ঘোড়াটির দিকে ইশারা করল, তারপর রিয়ানের দিকে, এবং এক নাটকীয় কণ্ঠে চিৎকার করল, হে লোক সকল, এটা ঠিক নয় যে আমাদের মেহমান এই মহান বণিক এখান থেকে পায়ে হেঁটে ফেরত যান। এই ঘোড়াটিকে দেখো, আমি একে ঠিক এরই মতো মর্যাদাবান ব্যক্তির জন্য বাঁচিয়ে রেখেছিলাম। অট্টহাসির প্রতিধ্বনি এমন ছিল যেন প্রাসাদের থামগুলো যেন কেটে উঠল। এক বণিক তোষামদের সুরে বলল, খোদার কসম, এই দুজনেই একে অপরের জন্য তৈরি হয়েছে, জরাজীর্ণই জরাজীর্ণের জন্য। ফরিদ রিয়ানের কাছে আসল এবং ঘোড়ার জীর্ণ দড়িটি তার দিকে ছুড়ে দিয়ে এক কুৎসিত হাসির সাথে বলল, নিয়ে নাও, এটি আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার, এবং আমি অস্বীকার গ্রহণ করব না। এটি সব দিক থেকে তোমার মতো। তোমরা দুজনেই অকেজো এবং দুজনেই পৃথিবীর ওপর বোঝা। হঠাৎ নীরবতা ছেয়ে গেল। সবাই এই যাযাবর ব্যক্তির প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিল। সে কি রাগান্বিত হবে? সে কি অস্বীকার করবে? সে কি কাঁদবে? কিন্তু রিয়ান সেটিই করল যার আশা কেউ করেনি। সে তার খসখসে হাতের তালু সামনে বাড়াল, দড়িটি ধরল, তারপর ভেঙে পড়া ঘোড়াটির কাছে গেল এবং এক সূক্ষ্ম নড়াচড়ার সাথে ঘোড়ার নাসারন্ধ্রে হাত রাখল এবং তাতে একটি প্রশান্ত শ্বাস ফুঁকল। ঘোড়াটি প্রথমবার তার মাথা সামান্য একটু তুলল, যেন কবাব আর মুনাফিকির দুর্গন্ধের মাঝে হঠাৎ সে আশ্রয়ের সুগন্ধ পেয়ে গেছে। রিয়ান ফরিদের দিকে এক দীর্ঘ নজর দিল। এই নজরে না কোনো ঘৃণা ছিল, না কোনো বিদ্বেষ, বরং এই ধনী ব্যক্তির ওপর এক ধরনের করুণা ছিল, যে নৈতিকতায় ছিল একেবারেই ফকির। সে নরম কিন্তু স্পষ্ট স্বরে বলল, আমি তোমার উপহার কবুল করে নিলাম, কারণ রিজিক তার হকদের কাছে পৌঁছেই যায়, চাই মানুষ তাকে অপছন্দ করুক। আর দামি জিনিস কখনো মাটিতে দাফন হয়ে যায়, যা শুধু দূরদর্শী ব্যক্তিই দেখতে পায়। এই বলে রিয়ান ঘুরল এবং নরমভাবে দাঁড়ি টানল। ল্যাংড়া ঘোড়াটি ধীরে ধীরে চলতে লাগল। নিজের জখম হওয়া পাটিকে ঘষতে ঘষতে সেটির খুরের শব্দ মাটিতে এক বিষণ্ণ ছন্দ ফেলছিল। দুটি ভেঙে পড়া অস্তিত্ব, এক বিপর্যস্ত মানুষ এবং এক লাঞ্ছিত ঘোড়া প্রাসাদের বিশাল দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল, যেখানে তাদের পেছনে ফরিদ এবং তার মেহমানদের হাসি পুনরায় উচ্চ হতে লাগল এবং সঙ্গীতের শোরগোলে হারিয়ে গেল। ভারী দরজা বন্ধ হয়ে গেল এবং রিয়ান তার নতুন ঘোড়ার সাথে রাতের অন্ধকার আর শীতল রাস্তায় একা হয়ে গেল। সে ঘোড়াটিকে নিয়ে শহরের শোরগোল আর প্রাসাদের আলো থেকে দূরে অনেকটা পথ পর্যন্ত চলতে থাকল, যে পর্যন্ত না পুরনো প্রাচীরের বাইরে এক নির্জন এলাকায় গিয়ে পৌঁছাল। সেখানে ভাঙাচোড়া ইমারত আর বিস্তৃত ধ্বংসাস্তূপের মাঝে সে আশ্রয়ের একটি জায়গা পেল। সেই জায়গাটি একটি পুরনো বাড়ির বেঁচে যাওয়া দুটি দেওয়ালের ওপর ভিত্তি করেছিল, আর সেগুলোর পাশে একটি ছোট্ট ঝর্ণা ছিল, যা পাহাড়ের পাথরগুলোর মাঝখান থেকে বেরিয়ে আসছিল, এতটাই সূক্ষ্ম যে কাছে না এলে চোখেই পড়ে না। রিয়ান ঘোড়াটিকে একটি শুকনো গাছের গুড়ির সাথে বাঁধল আর নিজে বসে দম নিতে লাগল। চাঁদের মৃদু আলো এসে ঘোড়াটিকে দেখল। সেটি সত্যিই অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় ছিল, হাড়গুলো বেরিয়ে আসা, চামড়া অসুস্থ এবং মাথা সম্পূর্ণ আত্মসমর্পণের সাথে ঝুঁকে থাকা। কিন্তু রিয়ান তাতে সেই আবতার দেখে না, যেমনটা ফরিদ তাকে বলত, বরং তার এক জীবন্ত আত্মা নজরে আসল, যাকে শুধু বোঝার মতো কেউ দরকার ছিল। পরের সকালে রিয়ান চিকিৎসার সফর শুরু করল। তার কাছে একটি দিরহামও ছিল না যে সে কবিরাজদের থেকে ওষুধ বা মলম কিনতে পারে,
কিন্তু তার কাছে এর চেয়ে অনেক দামি জিনিস ছিল, সেই অভিজ্ঞতা যা সে বছরের পর বছর ঘোড়াদের সাথে কাটিয়ে অর্জন করেছিল এবং মরুভূমির জড়িবুটির পুরনো জ্ঞান। সে সবার আগে ঘোড়ার সেই পাটি দেখল যার কারণে সেটি খুঁড়িয়ে চলছিল। রিয়ান খুঁটটি তুলল, সূক্ষ্মভাবে পরীক্ষা করল, তারপর আফসোসের সাথে মাথা নাড়ল। পা ভাঙা ছিল না, বরং পুরনো নাল ভুল উপায়ে ঠোকানো হয়েছিল। পেরেক জীবন্ত মাংসের ভেতর ঢুকে গিয়েছিল, যার ফলে প্রদাহ সৃষ্টি হয়েছিল এবং ঘোড়াটি ব্যথার চোটে খুঁড়িয়ে চলছিল। রিয়ান একটি চোখা পাথর এবং একটি লোহার টুকরো খুঁজে নিল যা সে ধ্বংসস্তূপে পেয়েছিল। অসীম ধৈর্য এবং কঠোর পরিশ্রমের পর সে খারাপ নালটি খুলে ফেলল। ঘোড়াটি মৃদু চিঁ শব্দ করল, তারপর সতর্কতার সাথে নিজের পা মাটিতে রাখল এবং অনেক মাস পর প্রথমবার সেটির ওপর মজবুতভাবে দাঁড়াল, কারণ ব্যথার আসল কারণ শেষ হয়ে গিয়েছিল। চামড়ার সমস্যাটি বেশি গুরুতর ছিল। চর্মরোগ ঘোড়ার শরীরের বড় অংশ খেলহেলেছিল। রিয়ান আশেপাশের মরুভূমিতে গেল, এক বিশেষ ধরনের তিতো জড়িবুটি জমা করল এবং এক কাফেলার বেঁচে যাওয়া জিনিসের মধ্য থেকে কিছু আলকাতরা নিয়ে আসল। সে নিজের হাতে একটি সাধারণ প্রলেপ তৈরি করল এবং ঘোড়ার শরীরে লাগানো শুরু করল। এই প্রক্রিয়া ঘোড়ার জন্য যন্ত্রণাদায়ক ছিল, কিন্তু রিয়ান অনবরত তাকে নরম আশ্বস্তকারী স্বরে কথা বলে সান্ত্বনা দিতে থাকল। ধৈর্য ধরো আমার বন্ধু, এই ব্যথা রোগকে তোমার শরীর থেকে বের করে দেবে, তুমি আবার মজবুত হয়ে যাবে। সপ্তাহগুলো ধীরে ধীরে কাটতে থাকল। রিয়ান নিজের সামান্য খাবার ঘোড়াটির সাথে ভাগ করে নিত, শীতল রাতগুলোতে তার পাশে ঘুমাত যাতে তাকে ওম দিতে পারে, এবং প্রতিদিন ঝর্নার জল দিয়ে তাকে ধুইয়ে দিত। ধীরে ধীরে মৃত চামড়া শুকনো খোলসের মতো ঝরে পড়তে লাগল। জখমগুলো সেরে উঠতে লাগল, এবং সবথেকে বিস্ময়কর বিষয় এই ছিল যে অসুস্থ চামড়ার জায়গায় নতুন লোম গজাতে লাগল। এই লোম না বাদামি ছিল না কালো, বরং শুরুতে অদ্ভুত এক ছাই রঙের মতো ছিল। সময়ের সাথে সাথে যখন সেটির ঘনত্ব বাড়ল, তখন সেই রং উজ্জ্বল রূপলিতে বদলে গেল, যা সূর্য বা চাঁদের আলোয় চোখ ধাঁধিয়ে দিত। ঘোড়াটির আকৃতি সম্পূর্ণভাবে বদলে গিয়েছিল। বেরিয়ে থাকা পাঁজরের হাড়গুলো ভালো খাবারের কারণে অদৃশ্য হয়ে গেল, এবং তার ঘাড় এমন আভিজাত্যের সাথে উঁচিয়ে থাকল যা এতে আগে কখনো কেউ দেখেনি। এক জ্যোৎস্না রাতে যখন রিয়ান ঘোড়ার পিঠে হাত বুলিয়ে সেটি পরিষ্কার করছিল, তার নজর লেজের ঘন লোমের নিচে এক অদ্ভুত জিনিসের ওপর পড়ল। সে কাছে হল যাতে নিশ্চিত হতে পারে। তখন সে চামড়ার ওপর তৈরি হওয়া এক অত্যন্ত ছোট এবং সূক্ষ্ম চিহ্ন দেখল। তার বুক ধরফর করতে লাগল। সে এই চিহ্নটি খুব ভালো করেই জানত। এটি একটি বিরল এবং খাঁটি রাজকীয় বংশের মোহর ছিল, এমন বংশ যার সম্পর্কে মনে করা হতো যে সেটি শেষ হয়ে গেছে বা জনসাধারণের আস্তাবল থেকে উধাও হয়ে গেছে। রিয়ানের কাছে রহস্য খুলে গেল। এই ঘোড়া কোনো সাধারণ প্রাণী ছিল না, বরং ঘোড়াদের রাজাদের বংশধর ছিল। কিন্তু অবহেলা আর জুলুম তার পরিচয় মিটিয়ে দিয়েছিল, যতক্ষণ না সেটি একটি অসুস্থ খচ্চরের মতো দেখাতে শুরু করেছিল। রিয়ান হাসল, ঘোড়ার ঘাড়ে জোরে থাবড়া দিয়ে উৎসাহের সাথে বলল, তোমার বাহ্যিক দশা ওদের ধোঁকা দিয়ে দিয়েছে হে বাহাদুর, কিন্তু এখন তুমি তোমার আসলের দিকে ফিরবে। আমি তোমাকে আর আবতার বলবো না, তোমার নাম সাহাম, কারণ তুমি তীরের মতো দৌড়াবে যাকে কেউ থামাতে পারে না। সহমের স্বভাব সম্পূর্ণ বদলে গেল। সে এখন সেই ভীতু আলাদা হয়ে থাকা প্রাণী থাকল না। সে কোনো দড়ি বা বন্ধন ছাড়াই রিয়ানের পেছনে চলত। রিয়ানকে আসতে দেখে জোরে চিহি ডাক দিত এবং ভালোবাসায় নিজের মাথা তার কাঁধে ঘষত। তার শরীরের জখম ভরে গিয়েছিল, কিন্তু সবথেকে বড় কথা ছিল যে তার আত্মা মুক্তি পেয়েছিল। সে নিজের ওপর আত্মবিশ্বাস পুনরায় ফিরে পেয়েছিল, কারণ সে একজন এমন মানুষকে পেয়েছিল যে তাকে সম্মান করত, তাকে অপমান করত না। রিয়ান প্রতিদিন তাকে দেখত এবং তার বিশ্বাস বাড়তে থাকল যে আল্লাহ তাকে এই ঘোড়া পর্যন্ত কোনো বিশেষ উদ্দেশ্যে পৌঁছিয়েছেন, এবং সামনের দিনগুলো এই দুজনের জন্য কোনো মহান রহস্য নিজের ভিতরে লুকিয়ে রেখেছে। একই সময়ে শহরের প্রাচীরের ভেতরে সময়ের চাকা নিঃশব্দে ঘুরছিল এবং ফরিদের অহংকারকে পিষছিল, অথচ সে সেটি থেকে বেখবর ছিল। পুরো একটি বছর কেটে গিয়েছিল সেই রাত থেকে, যখন সে রিয়ান এবং তার ঘোড়াকে প্রাসাদ থেকে বের করে দিয়েছিল। যেমন ঋতু বদলায়, তেমনি মানুষের অবস্থাও বদলে গেল, কারণ দুনিয়ায় কোনো অবস্থা চিরকাল থাকে না,
যেখানে রিয়ান নিঃশব্দে পর্দার আড়ালে তার ঘোড়া সহমের সাথে নতুন জীবন গড়ছিল, সেখানে প্রবল তুফান ফারিদের বাণিজ্যের ওপর আছড়ে পড়ল এবং তার সম্পদের ভিত্তি নাড়িয়ে দিল। বিপদ ফরিদের ওপর এমন সব জায়গা থেকে আসলো যেখান থেকে তার কোনো ধারণাই ছিল না। প্রথম খবরটি বাজ পড়ার মতো আসলো। তার বাণিজ্যিক জাহাজগুলো, যাতে সে তার মূল্যবান জিনিসপত্র বোঝাই করেছিল, সমুদ্রের মাঝে জলদস্যুদের হামলার শিকার হল। সমস্ত মাল লুটে নেওয়া হলো, তারপর জাহাজগুলোকে ডুবিয়ে দেওয়া হলো। এক রাতেই ফরিদ তার অর্ধেক সম্পদ হারিয়ে ফেলল। সে এখনও সমুদ্রের শোক থেকে সামলে উঠতে পারেনি যে স্থলের বিপদ এসে পৌঁছাল। শহরের আস্তাবলগুলোতে এক রহস্যময় মহামারী ছড়িয়ে পড়ল এবং সবথেকে বেশি ক্ষতি ফরিদের আস্তাবলের হল। সেই আভিজাত্যে বেড়ে ওঠা ঘোড়াগুলো, যাদের ওপর সে গর্ব করত, এক এক করে মরতে লাগল। সবথেকে সুন্দর এবং মূল্যবান ঘোড়াগুলো মারা গেল, আর যেগুলো বেঁচে থাকল সেগুলো দুর্বল, নিস্তেজ এবং শ্রীহীন হয়ে গিয়েছিল। পাওনাদাররা ফরিদের প্রাসাদের দরজায় কড়া নাড়তে লাগল, আর সেই বণিকরা, যারা প্রতি রাতে এখানে ভোজ খেত, দেউলিয়া হওয়ার গন্ধ পেতেই গায়েব হয়ে গেল। সেই প্রাসাদ, যা কখনো হাসি আর গানে মুখরিত থাকত, এখন জনশূন্য, বিষণ্ণ আর ভয়ে পরিপূর্ণ ছিল। এই নৈরাশ্যজনক পরিস্থিতিতে শহরের মোড়ে মুনাদির ঢোলের শব্দ প্রতিধ্বনিত হল। একটি খবর বাজারগুলোকে নাড়িয়ে দিল। ওয়ালির আদেশে 2 সপ্তাহ পর এক বিশাল মরুভূমি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রথম পুরস্কার 1 লক্ষ স্বর্ণমুদ্রা এবং রাজকীয় বাহিনীকে ঘোড়া সরবরাহ করার চুক্তি। খবর শোনামাত্রই ফরিদ নিজের জায়গায় লাফিয়ে উঠল, যেন তার মধ্যে নতুন প্রাণ ফিরে এসেছে। 1 লক্ষ স্বর্ণমুদ্রা, এই পরিমাণ তার সমস্ত ঋণ শোধ করতে পারত এবং তার বাণিজ্যকে আগের চেয়েও ভালো অবস্থায় ফিরিয়ে দিতে পারত। ফরিদ জানল যে এটিই তার শেষ সুযোগ, হয় জয় এবং মুক্তি, অথবা হার এবং ঋণের কারণে কারাবাস। সে দ্রুত তার আস্তাবলগুলোর দিকে দৌড়াল, যা কখনো তার অহংকার ছিল। মনে আশা ছিল যে হয়তো কোনো একটি মজবুত ঘোড়া মহামারী থেকে বেঁচে গেছে, কিন্তু দৃশ্যটি অত্যন্ত হতাশাজনক ছিল। সে খালি ঘরগুলোর মাঝে ঘুরতে থাকল, কোনোটি শ্বাসকষ্টে ভুগছিল, কোনোটি দাঁড়ানোর মতো অবস্থায় ছিল না, আর কোনোটি চরম দুর্বলতার শিকার ছিল। এগুলোর মধ্যে একটিও এমন ঘোড়া ছিল না যা সবজির গাড়ি টানতে পারে। তো তারা এই কঠোর মরুভূমি দৌড়ে কিভাবে অংশ নিতে পারত, যা মাইলের পর মাইল বিস্তৃত থাকে? ফরিদ ঘোড়াদের প্রধান তদারককারীর মুখে চিৎকার করে বলল। তার ঘাড়ের রগগুলোর আগে ফুলে উঠেছিল। এইসব কিভাবে হয়ে গেল? আমার ঘোড়াগুলো কোথায়? এই অলক্ষণে প্রাসাদে কি একটিও এমন প্রাণী নেই যা কাজের যোগ্য? সইজ ভয়ে মাথা নিচু করে ফেলল এবং অত্যন্ত ক্ষীণ স্বরে বলল, হুজুর, মহামারী কাউকে রেহাই দেয়নি, আর যে ঘোড়াগুলো বেঁচে আছে সেগুলো মাসের পর মাস প্রশিক্ষণ পায়নি, কারণ আমরা বিপদে নিমজ্জিত ছিলাম। ফরিদের মনে হলো যেন তার মাথায় রক্ত ফুটছে। সময় হাত থেকে বেরিয়ে যাচ্ছিল, আর দৌড় শুরু হতে মাত্র 2 সপ্তাহ বাকি ছিল। না কোনো নতুন ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়ার সময় ছিল, না অসুস্থদের চিকিৎসার। একমাত্র পথ ছিল সেই অর্থ যাকার কাছে অবশিষ্ট ছিল। ফরিদ তার বাকি থাকা নগদ টাকা জোগাড় করল এবং অস্থিরতায় ভরা কণ্ঠে তার অনুগত সহযোগীদের বলল, মন দিয়ে শোনো, শহর এবং আশপাশের সমস্ত বাজারে ছড়িয়ে পড়ো। যে সব থেকে দ্রুত ঘোড়া তোমাদের নজরে আসবে সেটি কিনে নাও। দামের তোয়া করো না, যা চাইবে দিয়ে দাও। আমার এমন ঘোড়া চাই যে আমাকে জয় এনে দেবে, নতুবা আমরা সবাই পথে বসে যাব। ফরিদের লোকেরা প্রতিটি দিকে পাগলের মতো ছুটল, মুক্তির একটি উপায় খুঁজতে খুঁজতে। এই হট্টগোলার অস্থিরতায় ফরিদের মনে এক মুহূর্তের জন্য এই খেয়াল আসল না যে ঘোড়াটির তার প্রয়োজন, সেই শক্তি আর বংশ মর্যাদাওয়ালা ঘোড়া, সেটি আসলে সেই কঙ্কাল ছিল যাকে সে 1 বছর আগে নিজের দরজা থেকে তাড়িয়েছিল এবং উপহাস করেছিল। সে সমাধান অন্যের পকেটে খুঁজছিল, অথচ সমাধান তার নিজের হাতেই ছিল, যাকে সে তার অহংকারে হারিয়ে ফেলেছিল। কয়েকদিন পর ফরিদের লোকেরা ফিরে আসল। তারা এক অপরিচিত বণিকের থেকে অত্যন্ত চড়া দামে একটি ঘোড়া কিনেছিল। ঘোড়াটি শক্তিশালী এবং সুন্দর দেখাচ্ছিল, কিন্তু প্রধান সহিস আশঙ্কার সাথে ফরিদের কানে কানে বলল, হুজুর, ঘোড়াটি দেখতে তো সুন্দর, কিন্তু আমাদের মরুভূমির বালিতে দৌড়াতে অভ্যস্ত নয়। এটি দীর্ঘ দৌড়ের জন্য পুরোপুরি তৈরি মনে হচ্ছে না। ফরিদ তাকে ধমক দিয়ে জেদি সুরে বলল, পরামর্শ দেওয়ার সময় এখন নয়। ওর চেহারা শক্তির প্রতীক, আর বাকি দিনগুলোতে আমি নিজেই ওকে প্রশিক্ষণ দেব। আমাদের জিততেই হবে। এভাবেই ফরিদ সমস্ত আশা এই নতুন ঘোড়াটির উপর ন্যস্ত করল। সে জানত না যে ভাগ্য মরুভূমির ময়দানে তার জন্য কি পরিণতি লিখে রেখেছে। দৌড়ের দিন সূর্য আগুন ছড়াতে ছড়াতে উদিত হল।
মরুভূমির প্রান্তে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। ব্যবসায়ীদের হাঁকডাক আর ঘোড়াদের রেশাধ্বনি সব মিশে একাকার হয়ে গিয়েছিল। ফরিদ তার সঙ্গীদের মাঝে দাঁড়িয়ে কপাল থেকে চুইয়ে পড়া ঘাম মুছছিল। সে দামি পোশাক পরে থাকলেও তার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। হঠাৎ ভিড়ের মাঝে নীরবতা নেমে আসল। সবার চোখ শেষ সাওয়ারি দিকে গেল, যে দেরিতে পৌঁছেছিল। সে কোনো চকচকে বর্ম বা রেশমি পোশাক পরেছিল না, বরং একটি সাধারণ পশমি আলখাল্লা পরেছিল। কিন্তু যে জিনিসটি সবার নিঃশ্বাস থামিয়ে দিল তা হল তার ঘোড়াটি। সেটি ছিল রূপলি রঙের এক ঘোড়া, যা রোদে এমন চমকাচ্ছিল যেন আলো দিয়ে গড়া। ফরিদ বিদ্রুপ করে বিড়বিড় করে বলল, এই যাযাবরটি কে যে তার জীর্ণ আলখাল্লা নিয়ে বড় বড় বণিকদের সাথে মোকাবিলা করতে এসেছে? আশেপাশের লোকেরা হাসল, কিন্তু ফরিদের হাসি তার গলাটাই আটকে গেল যখন সে সেই রূপলি ঘোড়াটিকে গভীর নজরে দেখল। তার মনে এক অদ্ভুত ভয় আর চেনা চেনা ভাব জাগতে শুরু করল। ফরিদের মনের ভেতর এক অদ্ভুত টান অনুভূত হল। ঘোড়াটির দাঁড়ানোর ভঙ্গিতে পরিচিত কিছু একটা ছিল, যা তাকে কোনো পুরনো স্মৃতির দিকে নিয়ে যাচ্ছিল। কিন্তু তার মস্তিষ্ক এটা মানতে নারাজ ছিল যে এই রূপকথার মতো ঘোড়া আর সেই কঙ্কালসার পশুর মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে। শুরুর সংকেত বাজল, আর ঘোড়াগুলো প্লাবনের মতো দৌড়াতে লাগল। শুরুতে ফরিদের ঘোড়া প্রচণ্ড শক্তির সাথে এগিয়ে গেল। জনতা ফরিদের নামে স্লোগান দিতে লাগল, আর অহংকারী বণিকের ঠোঁটে হাসি ফুটে উঠল। কিন্তু মরুভূমির দৌড় কেবল গতির নয়, বরং ধৈর্য আর দীর্ঘ শ্বাসের পরীক্ষা। অর্ধেক পথ যাওয়ার পর যখন বালিতে পা দেবে যেতে লাগল এবং সূর্যের তেজ বাড়ল, তখন পরিস্থিতি বদলে গেল। ফরিদের ঘোড়া যে কেবল আরাম আয়েসে অভ্যস্ত ছিল, সে তার সাহস হারাতে লাগল। সবারই চাবুক মারল, কিন্তু ঘোড়াটি ক্লান্তিতে টলতে শুরু করল। ঠিক সেই মুহূর্তে ধুলোবালি ভেদ করে সেই রূপলি ঘোড়া আর তার সওয়ারি দৃশ্যমান হল। সওয়ারির হাতে কোনো চাবুক ছিল না। সে ঘোড়াটিকে মারছিল না, বরং তার ঘাড়ের ওপর ঝুঁকে তাকে ফিসফিস করে কিছু বলছিল, যেন তারা দুজনেই এক শরীর। সেটি ছিল সহম। সে বালির ওপর দিয়ে যেন উড়ছিল। সহম বিজলির মতো ফরিদের ক্লান্ত ঘোড়াটিকে পেছনে ফেলে এগিয়ে গেল। ফরিদের ঘোড়া ক্লান্তির তীব্রতায় হাঁটু গেড়ে বালিতে পড়ে গেল এবং তার সওয়ারিকে নিচে ফেলে দিল। রূপলি ঘোড়া সবাইকে পেছনে ফেলে এক অবিশ্বাস্য ব্যবধানে বিজয় রেখা পার করল। ওয়ালি আর উপস্থিত জনতা স্তম্ভিত হয়ে গেল। সমাপ্তির পর ঘোড়াটি কয়েক কদম হেঁটে থামল। সে হাঁপাচ্ছিল না, বরং বিজয়ের গৌরবে স্থির হয়ে দাঁড়িয়েছিল। ফরিদ দূর থেকেই দৃশ্য দেখল। তার মুখ ধুলোমাখা এবং চোখে বড় এক ধাক্কা। সে দেখল তার সম্পদের স্বপ্ন মরুভূমির ধুলোর সাথে উড়ে যাচ্ছে। ওয়ালি যখন সাওয়ারির দিকে এগিয়ে গেল এবং তাকে মুখ দেখানোর অনুরোধ করল, তখন সাওয়ারি ধীরে ধীরে তার নাকাব সরিয়ে দিল। ভিড়ের মধ্য থেকে এক সম্মিলিত চিৎকার শোনা গেল, আর ফরিদের রক্ত যেন জমাট বেঁধে গেল। সে কোনো রাজপুত্র বা অচেনা রাজাবর ছিল না, সে ছিল রিয়ান। তবে সেই ধুলোমাখা জীর্ণ রিয়ান নয়, বরং এক মর্যাদাবান ও সুশ্রী যুবক। ফরিদ নিজেকে সামলাতে না পেরে চিৎকার করে উঠল, রিয়ান, এটা কি সত্যিই তুমি? রিয়ান ধীরস্থিরভাবে বলল, হ্যাঁ ফরিদ, আমিই সেই। ফরিদ রিয়ানের ঘোড়ার কাছে আসল এবং তার চোখে পুনরায় লোভ খেলে গেল। সে বলল, শোনো রিয়ান, তুমি জিতেছ। 1,00,000 স্বর্ণমুদ্রা তোমার, কিন্তু এই ঘোড়াটি আমি চাই। তুমি যা চাইবে দেব, এক্ষুনি আমার কাছে বিক্রি করে দাও। রিয়ান একটি ছোট হাসি দিল এবং তার ঘোড়ার ঘাড়ে হাত বুলিয়ে স্পষ্ট স্বরে বলল, ফরিদ, তুমি কি সেই জিনিসটি কিনতে চাও যা তুমি নিজেই আমাকে উপহাস করে দিয়েছিলে? ফরিদ বিভ্রান্ত হয়ে বলল, তার মানে আমি তোমাকে কিছুই দিইনি। হঠাৎ সে থমকে গেল। ঘোড়াটির পায়ের সেই বিশেষ চিহ্নটি তার নজরে পড়ল। সে এক কদম পিছিয়ে গেল, যেন কোনো ভূত দেখেছে। রিয়ান বলল, হ্যাঁ ফরিদ, ভালো করে দেখো, এটিই সেই আবতার, সেই চর্মরোগগ্রস্ত ল্যাংড়া ঘোড়া যাকে তুমি তোমার আস্তাবল থেকে অপমান করে বের করে দিয়েছিলে। তুমি তাতে রোগ দেখেছিলে, আর আমি তাতে আত্মা দেখেছিলাম। তুমি তাকে তোমার সংকীর্ণ রহমত থেকে বের করে দিয়েছিলে, আর আল্লাহ তাকে তার অসীম রহমতে জায়গা দিয়েছেন। ফরিদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকল। যে ঘোড়াটিকে সে তার বাণিজ্য বাঁচাতে পাগলের মতো খুঁজছিল, সেটি তার নিজেরই ছিল। রিয়ান বলল, ফরিদ, দারিদ্র্য পকেটে থাকে না, দারিদ্র্য থাকে দূরদর্শিতায়। তোমার কাছে ঘোড়া ছিল, কিন্তু সেই হৃদয় ছিল না যা ধুলোর আড়ালে সৌন্দর্য দেখতে পায়। রিয়ান বিজয়ী হিসাবে তার স্বর্ণমুদ্রা গ্রহণ করল এবং শাহী ফৌজের সাথে চুক্তিবদ্ধ হল।
আর ফরিদ তার শূন্য প্রাসাদে ফিরে আসল, যেখানে পাওনাদাররা দাঁড়িয়েছিল। সে দেখল রিয়ান তার রূপলি ঘোড়ায় চড়ে মাথা উঁচু করে চলে যাচ্ছে। ফরিদ বুঝতে পারল সে সব কিছু হারিয়েছে ভাগ্যের কারণে নয়, বরং তার অহংকারের কারণে। রিয়ান সেই অর্থ দিয়ে নতুন ব্যবসা শুরু করল এবং অল্প সময়ে শহরের সবথেকে বড় ও সৎ ব্যবসায়ী হিসেবে পরিচিত হল। কিন্তু সে ফরিদের মতো দেয়াল তুলল না, বরং সেই অর্থে গরিবদের জন্য আশ্রয়স্থল এবং ঘোড়া প্রশিক্ষণের বিদ্যালয় তৈরি করল। আর সহমকে সে কোনো ধন সম্পদের বিনিময়ে বিক্রি করল না, সেটিকে তার বাগানের একটি আরামদায়ক আস্তাবলে পরম মর্যাদায় রাখল। অন্যদিকে ফরিদের প্রাসাদ নিলাম হয়ে গেল। সে রাস্তার ধারে দাঁড়িয়ে রিয়ানের কাফেলা যেতে দেখত আর দীর্ঘশ্বাস ফেলত। সে দুনিয়াকে একটি শিক্ষা দিয়ে গেল যে রহমতই একমাত্র বাণিজ্য, যাতে কখনো লোকসান হয় না।